সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যামের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ জাহিদ ইকবালের একক চিত্র প্রদর্শনী ইনফরমাল। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8:30 এই সময় প্রদর্শনী চলবে 29 মার্চ পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী বিপুল সাহার একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুরতায় পথ চলা 2। প্রদর্শনী চলবে 25 মার্চ পর্যন্ত। উত্তরার ডি ফুগলি গ্যালারিয়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী নিঃশব্দ উচ্ছ্বাস। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 25 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। আচ্ছা, আপনার টাকাটা। ও, আমি 500 টাকা দিয়েছিলাম ভিজিট। রাখুন না। 500 দিয়ে 1000 কেন রাখবো? রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থর শাহরিয়ারের রচনায় এবং নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। বলছিলাম যে এই বাড়িতে যত ঘটনা ঘটছে সব তো পুলিশের উপস্থিতি ছাড়া। এখন পুলিশ এলেই 16 কলা পূর্ণ হয়ে যায়। তার মানে সমস্ত ঘটনার পরে যদি পুলিশ এসে ফয়সালকে ধরে নিয়ে যায় তো তো রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। কিন্তু বাবা মার আগ্রহ থাকলে তো আর হবে না, মেয়ের আগ্রহটা তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? ওমা, মেয়ের তো আগ্রহ আছে, তা না হলে কি আমাদেরকে ডেকে দাওয়াত করবে নাকি? আমি সেটা বলছি না মা, আমি বলছি যে আমরা ওখানে যাব, গিয়ে আগে মেয়েকে জিজ্ঞেস করব মেয়ের আগ্রহ কতটুকু। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। মুক্তির একই পথ সংগ্রাম, বিজয় নিশান উঠছে ওই, রক্ত দিয়ে নাম লিখেছি, এমন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি। এই মাস তো স্বাধীনতার মাস, কাজেই অন্য মাস থেকে একটু অন্যরকম। যেহেতু এটা স্বাধীনতার মাস, মার্চ মানে একটা জাগরণ, অন্যরকমের একটা চেতনাবোধ তৈরি হয়। নিশ্চয়ই। আপনার কেমন লাগে এই মাসটাতে? এই মাসটাতে জন্ম আমার, এই মাসে বাহ, মার্চ মাসে আমার জন্ম। 68 থেকে আমি ঢাকাতে আছি এবং এই যে উত্থাল ঢাকা, এটা নিজের চোখের সামনে প্রতিদিন মিছিল, প্রতিদিন মানে একটা মানে ঢাকা শহরে কি বলবো, মানে আমরাও মিছিলে গেছি। কেন গেছি আজকে বলতে পারবো না, কিন্তু মিছিল যখন যায় মিছিলে ঢুকে গেছি কখন বলতে পারবো না। আচ্ছা, শুরুতেই যেটা বলছিলাম যে রক্ত দিয়ে নাম লিখেছি, এরকম অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আপনি। তো এই গানগুলো কি হঠাৎ করেই লেখা হয়েছিল নাকি অনেক দিনের না পরিকল্পনা না থেকে না না গানগুলো লেখা? ওইগুলো সব হঠাৎ করেই লেখা। যেমন রক্ত দিয়ে নাম লিখেছি গানটা হলো আবুল কাশেম সন্দীপের লেখা। তো উনি, আমি একদিন দোতলা দিয়ে নামছি, বললো যে দাদা সমরদাকে গানটা দিতে ভয় লাগে, তো একটা গান লিখেছিলাম যদি একটু শুরু করেন। ওই গানটা দেখে আমার খুব ভালো লাগলো। ওই তখনই আমি নিলাম। পরের দিন আমার রেকর্ডিং ছিল, ওই রেকর্ডিংয়ে এইটা রেকর্ড করলাম। তখন ছিল কি সবাই, যেমন মেয়ে যারা ছিল, ছেলে যারা ছিল, যেমন মেয়েরা ধরো তুমি আজকে যেমন সাজছো,
ওই 9 মাস কিন্তু তারা সাজে নাই, সাজার চিন্তাও করে নেই, কাজল টিপ কিছুই দিয়ে নেই। আর যে শাড়ি, ও তো এক শাড়ি 7 দিন পরে আসছে, কিন্তু আমাদের মন ছিল যে আমরা দেশ স্বাধীন করে দেশে ফিরবো। মূল লক্ষ্য একটাই মূল ছিল। লক্ষ্য, যে কারণে এই গান কিন্তু আর এখন করতে পারবো না। তখন এই যে উদ্দীপনার গানগুলো, সেটাই আমার প্রশ্নটা আসলে এখানেই ছিল যে এত অল্প সময় এত উদ্দীপনার গানগুলো করা হয়েছিল, কিন্তু এখনকার সময়ে যে গানগুলো, দেশাত্মবোধের গানগুলোর কথাই যদি বলি, সেই উদ্দীপনার ব্যাপারটি কেন নাই? এখন উদ্দীপনা নাই। সেই কি, এখন তো আমরা যেমন যুদ্ধ যে মন নিয়ে করেছিলাম সবাই মিলে, আর ওই মূল্যবোধটা আমরা হারিয়ে ফেলেছি। এই মূলনীতি থেকে সরে যাওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন? লোভ লালসা, আর কি। আমরা লোভ লালসা করি নাই। যেরকম ছিলাম, তখনও আমি মিউজিক ডাইরেক্টর ছিলাম স্বাধীনতার আগে, ফিল্ম করেছি, টেলিভিশনে ছিলাম, রেডিওতে ছিলাম, এখনও ওইভাবেই আছে। আর মুক্তিযুদ্ধে আমি যুদ্ধ করেছি, সাধন করেছি, এই জন্য পুরো সব কিছু আমি একে খেয়ে ফেলবো কেন? ওই সময় আমি যে কাজ করেছি ঠিক আছে, যেমন আমি তো কিছু চাই নাই, আমি যা পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি, এইটাই অনেক বেশি। আমাদের লোভ লালসা এত বেশি না হলে স্বাধীনতা যুদ্ধ করছি একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে এক পাতে বসে খেয়েছি। 75-এর পরে কেন সবাই বদলে গেল? এটা হলো আমার প্রশ্ন। সবই দেখতেছি কিন্তু বলতেছি না, কার কাছে বলবো? আপনারা তো সেই সময়টা ছিলেন, সঠিক এই ইতিহাসটা জন্যই আপনার বললাম কাছ যে থেকে সঠিক জানতে পারি। ইতিহাস তো আমারটা শুনতে গেলে আরেকজন বলবে যে এটা ঠিক না। আচ্ছা, কিন্তু সেই সময় আপনারা যেরকম বাঘা বাঘা যে মিউজিশিয়ান গুলো ছিলেন, সেই তাদের বর্তমান সময়ে কি ধরনের অবস্থা এখন? তারা আপনারা আসলে কেমন আছেন? আমাদের খবর এই, আমি সত্যি কথা বলি, আমরা লাইফ সাপোর্টে আছি। আমাদের ডিসেম্বরে আর মার্চ মাস আসলে হসপিটাল থেকে যেন রুগীদের ছাড়ে 2 দিনের জন্য, ওই রকম আমরা ছাড়া পেয়ে আসি। বিশেষ করে প্রাইভেট যে টেলিভিশনগুলো, ওইগুলো কিন্তু আমাদেরকে যথেষ্ট দাম দেয় এবং আমাদেরকে ডেকে নিয়ে আসে। আমি প্রত্যেক বছরে আমি ডাক পাই আসি, মন খুলে 2টা কথা বলি, আবার এপ্রিলে গিয়ে ওই লাইফ সাপোর্টে চলে যাই। এই হলো আমাদের অবস্থা। অনেক মারা গেছেন। আমাদের হয় কি, আমি বলি যে আমরা কিন্তু কেউ আন্ডারে কাজ করি নাই। যেমন আজকে যারা মুক্তিযোদ্ধা করছে, কেউ অমুক সেক্টরের অমুক কমান্ডারের আন্ডারে, আমরা তো আন্ডারে ছিলাম না। আমরা ছিলাম নিজেরা, গেছি ওইখানে, গান করেছি, এতটুকুই ছিল। দেশকে ভালোবেসে কাজ করেছেন। নিশ্চয়ই। এখন আসার পরে অমুক পেলাম না, তমুক পেলাম না, এটা দুঃখ করে কি করব? আমি অনেক পেয়েছি, এবং আমি সবচেয়ে বড় পেয়েছি যেটা, যে আমার যে গানটা বিজয় নিশান উৎসব, এই গানটা হলো স্বাধীনতার প্রথম গান। তো ওই প্রথম গানের সুরকার আমি, এর থেকে বড় পাওয়ার কি আছে? কিছুই না। আর সত্যি জীবনে আর এমন কোনো কিছু চাই না যে এরকম একটি গানের স্রষ্টা হয়ে, তাও স্বাধীনতার প্রথম একটি গান। সত্যি আমি এই জন্য, তারপরে আরেকটা যেটা জিনিস বলি, আমার কষ্ট হয়, আমরা তো আমি চাকরি করি না। হ্যাঁ, আমি চাকরি করি না, বা আমার এমনি কোনো ব্যবসাও নাই। এই গান টান করি মাঝে মাঝে, তাও আমি মৌলিক গান ছাড়া করি না। আমি যেমন নজরুল ইনস্টিটিউটের 125টা গান করতেছি, সব হলো কবি নজরুল ইসলামের নিজের সুর করা। 125টা গান আমার দেশের শিল্পী, আমার দেশের যন্ত্রী দিয়ে করতেছি। এটা আমার একটা বিরাট ভাগ্য। তো এখন যেমন আমি বলি, এখন যে মনে করো যে বাঙালিরে, আমাদের যে সমাজ, আমাদের সমাজে আকাঙ্ক্ষা খুব বেশি। সেই সময়টাতে স্বাধীনতার যে গানগুলো এনেছিলেন, এখন সেই গানগুলো কি অবস্থায় আছে, বা তরুণ প্রজন্মের কাছে গানগুলো আসলে কতখানি তরুণ প্রজন্ম, চেতনাবোধের জন্ম দিতে আমি পেরেছে? তোমাদেরকে আমি ধন্যবাদ দিই। আমি এই এনটিভি, ইউনিলিভার ক্লোজ আপের সময় কাজ করেছি। আমি তখন নৌসাদ ভাইকে বলেছিলাম, এনটিভিকে বলেছিলাম যে এই গানগুলো যদি সংরক্ষণ করা যায়। ওনারা অনেক কষ্ট করে, আমি 2.5 মাস কষ্ট করে এই প্রজন্মকে গান করিয়েছিলাম, যে গানগুলো এখন শোনো, এই যে ক্লোজ আপের ছেলে পেলেগুলো শোনো, সব আমি তুলে দিয়েছিলাম। আমার একটা সান্ত্বনা আছে, অন্তত মৃত্যুর আগে এই ওনাদের উদ্যোগে, যেমন মেজর জেনারেল আমিন সাহেব, ওনাদের অবদান আছে এই গানের পেছনে, এবং আমি সেখানে জড়িত ছিলাম বলে আমি খুব খুশি যে অন্তত এই কাজটা আমি করে যেতে পারলাম মৃত্যুর আগে। সব গান পারি নাই, তবু 45-50টা গান আমি করেছি আর কি, দেখো, কিন্তু এটা বাজারজাত হয়ে নাই সেই রকম।
আচ্ছা, সেই সময়টাতে যেটা বলছিলাম যে গানের মধ্যে এক রকমের প্রাণ ছিল বা চেতনাবোধ তৈরি হতো, এই সময়ে আপনারা কেন নিজেদের উদ্যোগে কাজ করছেন না বা নিজেদের উদ্যোগে সেই গানগুলো তৈরি করছেন না? শুনো, গান বাজনাটা এমন জিনিস, টাকা পয়সার ব্যাপার। এটা আমি উদ্যোগ নিয়েছি বলে এতটুকু হয়েছে। এটা আমার একার পক্ষে সম্ভব না। আচ্ছা, কথা বলছো, গান বাজনা এমন আমি রেকর্ড করতে গেলে লক্ষ লক্ষ টাকা দরকার, সেইটা কিন্তু আমি পাচ্ছি না। আর যে কারণেই উদ্যোগ অনেকবার নিয়েই এতটুকু অগ্রসর হয়েছে। আচ্ছা। এখনকার সময়ে দেশাত্মবোধের যে গানগুলো তৈরি হচ্ছে, আপনার দৃষ্টিকোণ থেকে আসলে সেই গানগুলোকে কেমন ভাবে দেখছেন? দেশাত্মবোধ তখন আর এখনের মধ্যে বেশ কম আছে। এখন দেশপ্রেমটা আর আগের দেশপ্রেমের মধ্যে একটু ফারাক পার্থক্য আছে। থেকেই আছে। হ্যাঁ, আছে। যে কারণে দেশের গান আগে আমরা যেরকম, যেমন মনে করো একটা গান তো যেমন উজ্জীবনের গান যেটা বলে, হ্যাঁ, জনগণের গান যেটা গণসঙ্গীত, এই গণসঙ্গীত কিন্তু এখন হয় না। লুৎফুর রহমান ভাই ছিলেন, জনতার সংগ্রাম চলবে, এই ধরনের গান কিন্তু আর এখন হয় না। এখন ওই দেশের গানও যেগুলো সুর হয় অনেকটা প্রেমের গানের সুরের মতন হচ্ছে না যে তা না, হচ্ছে, কিন্তু উদ্দীপনার যে গান এখন সেটা হারিয়ে গেছে। আপনি তো একটা সময় চলচ্চিত্রেও কাজ করেছেন। হ্যাঁ, আমি চলচ্চিত্রে কাজ এখনকার করেছি। চলচ্চিত্রগুলো মানে কতটুকু আসলে দেশাত্মবোধ জন্ম দিতে পারে বা আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় এখন চলচ্চিত্রগুলো শোনো, দেখে? সিনেমা একটা বিরাট টাকার দরকার। আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে কিছু ছেলে পিলে আসছে ভীষণ ট্যালেন্টেড, টাকার জন্য কিছু করতে, অনুদান যেটা দেয় 25 লক্ষ টাকা, এটা দিয়ে ভালো ছবি করা অসম্ভব ব্যাপার। আর আমাদের মনে করো যে আমি দুটা ছবি করছিলাম লাস্ট, একটা হলো 71-এর মা জননী, 71-এর ক্ষুদিরাম, হলই পায় নাই রিলিজ হওয়ার, তো কি কেমনি হবে? সুন্দর দুইটা বই, বাচ্চাদের জন্য 71-এর ক্ষুদিরাম ছবিটা সুন্দর, তারপরে 71-এর মা জননী হলই পায় নাই রিলিজ হওয়ার। একটা হলে রিলিজ হয়েছিল, এরপর আর হয় নাই। আর ফিল্মের প্রতি আমার এখন আর সেই ইয়েও নাই, আগ্রহ নাই। আর আমাদেরও ডাকে না, আমিও আগ্রহ করি না। অ্যাডভার্টাইজ ইন্ডিয়া থেকে হিন্দি গায়ক একজন এনে গাওয়ানো হবে। আর ঠিক আমি দেখলাম আজ কয়েক বছর ধরে, ঠিক ডিসেম্বর, মার্চ, ফেব্রুয়ারি, তখন বিদেশি গান এসে আমাদেরকে ভর করে। তো এই উর্দু গান শুনে, যেমন বেঙ্গল ফাউন্ডেশন যেটা করছে, এটা খুবই আমি অ্যাপ্রিসিয়েট করি, যে এরপরে কিছু কিছু মানুষের মধ্যে ক্লাসিক্যাল শিকার একটা ভাব আসছে। কিন্তু এদের দিয়ে যে বোম্বের নায়ক নায়িকা এনে এদের এনে আমার কি হবে? আমার দেশের কতটুকু উপকার হবে? আমরা মুখে বলি বাঙালি, ফেব্রুয়ারি আসলে এমন বাঙালি ওই ওর জন্য হাঁটা যায় না, রাস্তাঘাটে ঝুলানো, শেষ বাস ওই গান। বলছিলেন যে নজরুলের গানগুলো নিয়ে কাজ করছেন, সেটা আসলে কি ধরনের কাজ? এটা কি কোনো অ্যালবাম? মানে এটা নজরুল ইনস্টিটিউট থেকে নজরুলের সুর করা। আচ্ছা, 125টি গান আমাদের এই বাংলাদেশের শিল্পীদের দিয়ে গাওয়ানো হচ্ছে। ওইটা পরে হয়তো ওনারা বাজারজাত করবে না। এটা একটা ভালো উদ্যোগ। কথা বলতে অনেক ভালো লাগছিল। আসলে আপনার সাথে কথা বলতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে সময়টা একটু বেশি থাকলে ভালো হতো। আমাদের অনুষ্ঠানে এসেছেন, এরকম একটি বিশেষ মাসে আপনাকে পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ জানাবো। এবং এনটিভিকে আমি বলি যে এনটিভি যে আমাকে এনেছে, কিছু কথা বলতে পেরেছি, এই জন্য ধন্যবাদ। আর যারা এনটিভির যারা কর্মকর্তা, সবাইকে আমি মানে স্বাধীনতার শুভেচ্ছা জানাই, এবং সবাই ভালো থাকুক, তুমিও ভালো থাকো। এবং একটা জিনিস, কখনো ঘাবড়াবে না, মনের সাহস নিয়ে চলো। দেশটা কিন্তু ভীষণ ভালো, এখনো আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল। দেশটা খারাপ না, আমরা খারাপ, অনেক সবাই না, আমরা অনেক খারাপ। অতি লোভ ভালো না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।